আমরা যেটা করছি কোনোটাই কিন্তু নতুন নয়। আপনি দেখবেন আমাদের ফ্যাশন থেকে খাওয়া দাওয়া থেকে সবই ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল হচ্ছে। সবটাই নতুন করে পুরনো জিনিসকেই আমরা রিপ্রেজেন্ট করছি। কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করো তুমি লাস্ট কোন গল্পটা পড়েছো, কোন উপন্যাসটা পড়েছো, সে বলতে পারে না। এই পড়া ব্যাপারটাই কিন্তু যুগের সাথে আস্তে আস্তে বাঙালির ছেলে যদি বাড়িতে বাংলা কালচারটা থাকে তাহলে আমার মনে হয় না মিডিয়াম দিয়ে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে। ক খ গ ঘ উ এটা পুরো আমার কণ্ঠ থেকেই আনতে হবে। চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ। আমি তো মনে করি আবৃত্তি হলো একটা খুব সায়েন্টিফিক স্পিচ থেরাপি। হলো সর্বশাস্ত্রাণং বোধায়পি গরীয়সী বলা হয়, অর্থাৎ সর্বশাস্ত্রের মধ্যে বোধের মধ্যে শ্রেষ্ঠ হলো আবৃত্তি। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আমরা আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন, টাইটেলও পড়েছেন। আবৃত্তি, যেটাকে আমরা ইনিয়ে বিনিয়ে নানান টাইপের বলে থাকি এবং ইয়ার্কিও মেরে থাকি, তাই না? কিন্তু অ্যাজ আ বাচক শিল্পী, মানে আমিও তো একজন বাচক শিল্পী, মানে ভাবতেই পারি, কিন্তু তার সাথে সাথে যারা আরজে, অ্যাক্টর, যারা নাট্যকার, তারাও কি আবৃত্তি করে? কেন করে? কি জন্য করে? এই যে আমাদের উচ্চারণগুলো স্পষ্ট হওয়ার জন্য। খুব অবাক লাগছে না? সত্যিকারের যারা অবাক হতে চান না তারা দেখুন, শিখুন কি করে উচ্চ স্তরে গেলে, নিম্ন স্তরে গেলে এবং একদম নিম্ন স্তরে গেলে কি করে মানুষের ভয়েসে তোতলামিটা কমে যায়। অনেকে আটকে কথা বলে না, তাদের জন্য এই পডকাস্টটা। তাদের যে কথা বলার সরলতাটা, শিষ্টতা, সব কিছু বলবে আজকে তানিয়া ম্যাম। তানিয়া বাসু আমাদের আজকের গেস্ট। তো চলুন ডাইরেক্ট তার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে যে নাম্বারটা সবসময় ব্লিঙ্ক করছে দেখছেন এবং আপনারা জানেনও, আপনাদের এই কেকে পডকাস্ট, আপনাদেরই তো কেকে পডকাস্ট, আপনাদের জন্যই তো এগুলো করা। আপনারা যদি চান সারা বিশ্বে বাঙালিদের কাছে কিছু ভালো জিনিস পৌঁছাতে চান, তা আমাদের সাথে যোগাযোগ করুন। বা ধরুন আপনি আপনার বিজনেসকে অনেক উঁচুতে গ্রোথ দিতে চাইছেন, তার জন্য ফোন করুন, SMS করুন, মানে যা ভাবতে চান, মানে কি বলবো, একটা বিজনেস মানুষ কি জন্য করতে চায়, যাতে একটু প্রসপার লাইফটা হয়। তো সেটার জন্য কি দরকার? একটু মার্কেটিং, সেটার জন্য আমরা আছি এবং আমাদের কেকে পডকাস্টও আছে। আর ডাইরেক্ট তানিয়া বাসুর কাছে। তো নমস্কার ম্যাম, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? একদম ভালো। আপনি বলতে হবে না, তুই বা তুমি রাখলেও খুব ভালো হবে, কারণ আমি আপনাদের অনেকটাই কনিষ্ঠ। আর একটা হচ্ছে যে আজকে পডকাস্টটা হতে যাচ্ছে আবৃত্তি হিসাবে। হ্যাঁ, অবশ্যই। এবং আবৃত্তি আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই ইনিয়ে বিনিয়ে বলা আবৃত্তি আমার ঠিক পছন্দ হয় না একদম। আচ্ছা, তো আবৃত্তিটা আমি, মানে আবৃত্তি কি প্রথম কথা, কারণ আমরা তো কবিতা হিসাবে পড়েছি বা রাইমস হিসাবে ইংলিশে পড়েছি, কিন্তু আমরা আবৃত্তিটা কি আমি জানতে চাইবো আপনার কাছে। আর একটা হচ্ছে আমি কেন শিখবো। আচ্ছা, প্রথমত হলো আবৃত্তিটা কি, আপনি ফার্স্ট প্রশ্ন করেছেন। আবৃত্তিটা কি যদি মানে আপনাকে একদম মানে থিওরিটিক্যালি উত্তর দিতে হয় তাহলে বলবো আবৃত্তি হলো সর্বশাস্ত্রাণং বোধায়পি গরীয়সী বলা হয়, অর্থাৎ সর্বশাস্ত্রের মধ্যে বোধের মধ্যে শ্রেষ্ঠ হলো আবৃত্তি। তাহলে আবৃত্তিটা হলো এমনই জিনিস যে আপনি কিছু যদি পাঠ করেন, সেটা বোধ অর্থাৎ বুঝে বিচার বুদ্ধি দিয়ে আপনি সেটাকে পাঠ করবেন, সেটাই হলো আবৃত্তি। এবার হলেন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আবৃত্তি আমরা কেন শিখব। কথা হলো আপনি আমাকে এখানে পডকাস্ট করছেন, সুতরাং আপনি একজন অ্যাঙ্কার, একজন সঞ্চালক, এই অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন। আবৃত্তি হলো বাচিক শিল্প। বাচিক মানে যে শিল্পটা বচন অর্থাৎ কথা বলার শিল্প। এবার কথা বলার শিল্পগুলোর মধ্যে মাদার শিল্প যেটা, সেটা হলো আবৃত্তি। যেমন ধরুন আপনি যদি গান, আপনি লঘু সঙ্গীত গাইতে পারেন, আপনি ওয়েস্টার্ন গাইতে পারেন, ফোক গাইতে পারেন, কিন্তু যদি আপনি ক্লাসিক্যাল গানটা ভালো করে শেখেন তাহলে আপনার পক্ষে যে কোনো গানই খুব সহজ হবে করা। তেমনি আবৃত্তিটাও তাই। আপনি অ্যাঙ্কার হতে গেলে ইটস নট কম্পালসারি যে আপনাকে আবৃত্তি জানতেই হবে, কিন্তু আপনি যদি আবৃত্তি জানেন তাহলে বাচিক শিল্পের আর যে বাকি দিকগুলো আছে, যেমন অ্যাঙ্কারিং করা, ভয়েস আর্টিস্ট যারা বিজ্ঞাপনে কণ্ঠ দিচ্ছে, যারা আপনার ডাবিং করছে, ডাবিং আর্টিস্ট, এবং আরও নানান ধরনের যারা অভিনেতা অভিনেত্রী, সমস্ত শিল্পগুলোই আমার মনে হয় অত্যন্ত সাবলীলভাবে তারা করতে পারে যদি সে আবৃত্তিটা ভালো জানে। এটা নয় যে আমি কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না যে না জানলে সে করতে পারবে না, কিন্তু জানলে তার পক্ষে অনেক সুবিধা, এটাই আমি বলতে চাইছি। ওকে, মানে আবৃত্তির মধ্যে এই ভাগগুলো
ওর সাথে সাথে শেখা হয়ে যায়। একদম শেখা হয়ে যায়, কারণ আবৃত্তি হলো এক ধরনের কণ্ঠাভিনয়। আপনার অভিনয় করতে গেলে যেমন উঁচু নিচু ভয়েস মডিউলেশন ব্যাপারটা থাকে, সেটা সবচেয়ে ভালো শেখা হয় হলো আবৃত্তিতেই। ওকে, মানে এইটাতে কি ওই আমরা অনেক সময় কথা বলতে গিয়ে, যখন আমি প্রথম পডকাস্ট যদি দেখেন আমার প্রথম দিকে, তখন এত ফ্লুয়েন্টলি আমি কথা বলতে পারতাম না। হ্যাঁ, কেন বলতে পারতাম? কারণ হচ্ছে আমার মাথায় একটা অন্য কিছু চলছে, আমি কিভাবে বলবো সেই প্রেজেন্টেশনটা আমি করতে পারতাম। সেটাই সেটাই। কিন্তু এখন জিনিসটা অভ্যাসের মতো হয়ে গেছে, এই জন্য আপনার সাথে এখন কথা বলছি তো ফ্লুয়েন্ট একটা কথার মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা কোনোভাবে কি ধরুন কেউ নতুন করে অ্যাঙ্কারিং স্টার্ট করতে চাইছে, হ্যাঁ, তো তাদের জন্য কি পদ্ধতি একমাত্র আবৃত্তি? তারা কি এখন শিখতে তাদের সময় নেই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তারা কি করবে? না অ্যাঙ্কারিং শেখার জন্য যে না খালি আমি অ্যাঙ্কারিং কেন না, বলছি, কারণ আমি আমার মতো করে আমি আপনাকে ভাবছি, খালি আমি অ্যাঙ্কারিং এর কথা একদম বলছি না, না। না। মানে এই ধরনের বাচিক শিল্প যারা আছে, হুম, এক কথায় বলতে গেলে, তাদের কাছে যদি নতুন করে যদি এক্ষুনি বা কয়েক মাসের মধ্যে যদি একটা কথোপকথন ভালো করা যায়, বাচিক শিল্পটাকে ভালো করা যায়, তাহলে কি করতে পারে? বাচিক শিল্পতে যদি কেউ উন্নতি করতে চায়, আমার মনে হয় তাকে আবৃত্তিটা ভালো করে শিখলে ভালো হয়। আবৃত্তি শিখতে একটু শিখলে তার জন্য অনেক উপকারী। না জানলে আমি বলছি না করতে পারবে না, কিন্তু জানলে তার আরো ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। ওকে, আর একটা জিনিস আমি অনেকজনকে দেখি যারা হচ্ছে খুব আটকে আটকে কথা বলে, ধরুন পারছি না, করবো কি করে, কৌশিক সোহন এরকম আমার কয়েকটা বন্ধু আছে, তারা বলে যে আমরা ছোটবেলায় ভালোভাবে কথা বলতে পারতাম, কিন্তু বর্তমানে তারা এইরকম তোতলা যাদেরকে বলা হয়, তারা এরকম হয়। তারা কি কোনোভাবে আবৃত্তি শিখলে বা কথা বললে ঠিক হতে পারে? আমি তো মনে করি আবৃত্তি হলো একটা খুব সায়েন্টিফিক স্পিচ থেরাপি। ইভেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি থাকি এখন বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। আমাদের তমলুকে বহু চাইল্ড স্পেশালিস্ট যারা মানে বাচ্চাদের দেখে যে কথা বলা জড়তায়, তারা আমাদের আবৃত্তি শেখার জন্য বাচ্চাদের আমাদের কাছে রেফার করে দেয়, বলে আবৃত্তি শেখো, আবৃত্তি শিখলে জীবের জড়তা কেটে যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার একজন ছাত্র ছিল আর কি, এখনো অনেক বড় হয়ে গেছে, মেডিকেল পড়ছে। সে যে ছোট্টবেলায় তার আলজিভ ছিল না, যে সে যখন জন্মেছে। এবার তার বাবা মা ভেলোরে নিয়ে গেছে, সেখানে তার প্লাস্টিক সার্জারি করে কৃত্রিম আলজিভ তৈরি হয়েছে। এবারে ভেলোরে কিছু বাঙালি ডাক্তার ছিল, তারা তার মা বাবাকে সাজেশন দিয়েছিল যে ওর যেহেতু কৃত্রিমভাবে আলজিভটা তৈরি হলো, ফলে ও স্বাভাবিকভাবে কথা বলতে গেলে ওর একটু একটু আটকে আটকে প্রথম প্রথম যাবেই। সেই জন্য আপনারা একটা কাজ করুন, ওকে ছোটবেলা থেকেই আবৃত্তি শেখান। আবৃত্তি শিখলে ওর আস্তে আস্তে জিভের জড়তাটা কেটে যাবে। ওটাই ফার্স্ট, আমার নিজেরও ধারণা ছিল না যে আবৃত্তির মাধ্যমে এই ধরনের ট্রিটমেন্ট করা যায়। ওটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা, যে ওর মা বাবা এসে আমাকে বলেছিল, ম্যাডাম আমার ছেলেটাকে একটু আবৃত্তি শেখাবেন, আমাদের ডাক্তার বলেছে আবৃত্তি শিখলে আস্তে আস্তে ওর জিভে জড়তাটা কেটে যাবে। ওটাই আমার ফার্স্ট সফর আর কি, যে মানুষের জড়তা কিভাবে কাটাতে হয় আবৃত্তির মাধ্যমে। এটা তো হলো একটা মানে সদ্য শিশু যারা আছে তাদেরকে। যেমন আমার বয়সী যদি এরকম কয়েকটা বন্ধু আছে, আমার এই বিল্ডিং এ একজন আছে, সেও এরকম একটা মানে প্রবলেমে ভোগেছে। কারণ সে যখন স্কুলে বা এখন কলেজে পড়ে, সে যখন কলেজে পড়ে, সে যখন কিছু বলতে যাচ্ছে, হাত স্যার আমি এটা জানি, তখন সে আর পারছে না বলতে। এবং স্কুলেও আমি দেখেছি কয়েকজন আছে যারা এরকম ভাবে কথা বলতে অসুবিধা, তাদের জন্য কি রেখেছে? যে কোনো বয়সেই করা যায়, যে কোনো বয়সে, হয়তো একটু টাইমটা বেশি কম লাগতে পারে। ছোটদের যে অ্যাডপশন ক্ষমতাটা বড়দের তো একরকম নয়। ছোট বয়সে খুব অ্যাডপশন ক্ষমতাটা দ্রুত থাকে, আমাদের খুব শার্প থাকে, সেই জন্য ছোটদের হয়তো একটু তাড়াতাড়ি হবে, কিন্তু বড়দেরও হবে। আসলে কি জানেন, বাচিক শিল্পের যে মূল ক্রাইটেরিয়া, আপনিও তো বাচিক শিল্পের সঙ্গেই জড়িত, মূল ক্রাইটেরিয়াই হলো কণ্ঠ আর উচ্চারণ। সেই জন্য উচ্চারণটা কিভাবে স্পষ্ট করতে হয়, উচ্চারণটা কিভাবে ঠিকঠাক করতে হয়, সেটা তো একটা মাস্ট গোয়িং একটা ট্রেনিং বাচিক শিল্পের জন্য। সেটা তো যে কোনো মানে প্রথম পর্যায়ে মানে যে কোনো স্টুডেন্টকে সেই ট্রেনিংটা দিতেই হবে যদি তাদের উচ্চারণে কোনো প্রবলেম থাকে। আর একটা প্রশ্ন আমি রাখছি আপনার কাছে, আমার নিজস্ব প্রবলেম নিয়ে আমি কথা বলতে চাই। যেমনি হচ্ছে আমার র আর এই যে অক্ষরগুলো বা যখনই শুরুতে আছে বা মাঝখানে যখনই থাকে, আমি খুব তোতলাই এটাতে, আর আমি ওটাকে অ্যাভয়েড করি। সত্যি বলছি, আমি র দিয়ে কোনো কথা বলি না, র দিয়ে কোনো রকম কোনো মানে র আর ল এর মধ্যে তফাৎ না, র শুধু র এর মধ্যে, র দিয়ে, র দিয়ে যা যা আছে, আচ্ছা, আমি ওটাতে তোতলাই।
মানে এটা আমি অন দ্য ক্যামেরাই বলছি যে আমি যখনই কোনো লোকের নাম নিই র দিয়ে প্রবলেম হয়। আমাদের কিছু টাং টুইস্টার আছে, বুঝেছেন হ্যাঁ, তো? আমি সেটা জানতে গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়, ডয়সিন্নরা আর বয়সিন্নরা প্র্যাকটিস করা, এরকম ভাবে কিছু কিছু সেন্টেন্স থাকে। যেমন পাখি পাকা পেঁপে খায়, হ্যাঁ হ্যাঁ এটা করলে আস্তে আস্তে তোতলামিটা দূর হয়। হ্যাঁ তেমনি র আর র যেটা, গড়ের মাঠে গরুর গাড়ি গাড়ি গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। ডয়সিন্নরটা যখন করব জিভটা একটু হালকা তুলে দেব, হ্যাঁ। আর র যখন করব নর্মালি। একবার আমি বলি, গড়ের মাঠে গড়ের মাঠে গড়ের মাঠে গরুর গাড়ি গাড়ি আবার ডয়সিন্নর গাড়ি গড় গড়িয়ে যায়। গড় গড়িয়ে যায়। হ্যাঁ ও, ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। হ্যাঁ এই ডয়সুনো যখন উঁচু হবে একটু হ্যাঁ, voice, জিভটা একটু ভয়েস উঁচু নয়, জিভটা জিভটা লাগে। উপর দিকে উঠে যাবে, গড় গড়িয়ে যায়। তো রটা এখানে ক্লিয়ার হবে? হ্যাঁ, র ক্লিয়ার হবে। গড়ের মাঠে, আপনি কি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, হ্যাঁ। আমার সুবিধা হচ্ছে। গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যখন শেখাই, বাচ্চাদের শেখাই, যখন বাচ্চা হোক বড় হোক যাদেরই শেখাই, প্রথমেই অ আ ক খ গুলো শেখাই, উচ্চারণ প্রপার। আমাদের ব্যঞ্জন বর্ণে জানেন একটা ভাগ আছে, কণ্ঠবর্ণ, তালেব্য বর্ণ, মধ্যাহ্ন বর্ণ, দন্ত বর্ণ, ওষ্ঠ বর্ণ। এই যে বর্ণগুলো ভাগ করে দেওয়া আছে, আমরা যদি প্রপারলি সেই ভাগ অনুযায়ী উচ্চারণ করি না, আমাদের কোনোদিন উচ্চারণের সমস্যা হবে না। যেটা আজকাল দেখবেন প্লে স্কুলগুলোতে শেখায়, ভালো জোরে জোরে রাইমস বলা শেখায়। আমাদের সময় স্কুলগুলোতে অত যত্ন করে শেখাতো না, পয়সা টয়সা নিত না তো, এখন পয়সা টয়সা নেয়, অনেক যত্ন করে শেখায়। পয়সার থেকে বড় কথা, তখন তো জানতো না, তো ট্রেনিংটা ছিল না, সেই জন্য খুব ভালো করে শেখায়। তেমনি বাংলাটাও, যদি ইংলিশটা তো ওইদিকে হবেই, ইংলিশও আমার জানতে হবে কিন্তু ভালো বাচিক শিল্পী হতে গেলে, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরাজি উচ্চারণও খুব ভালো হতে হবে। আর বাংলা নিয়ে যেহেতু আমরা বেশির কাজটা করছি, বাংলাটা আমাদের পারফেক্টলি করতে হবে। ক খ গ ঘ উ এটা পুরো আমার কণ্ঠ থেকেই আনতে হবে। চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মধ্যাহ্ন, ত থ দ ধ দন্তান্ন। অনেকে দেখবেন টকে ত বলে, তার মানে কি ও ইয়েতে না লাগিয়ে, মধ্যায় না লাগিয়ে দাঁতে লাগিয়ে দিচ্ছে, সেটা ওদের কারেকশন করে দেওয়া। তুমি জিভটাকে দাঁতে ঠেকাচ্ছ কেন, তুমি টাগরাটের মধ্যে ঠাকাও। হ্যাঁ, ওদেরকে এইভাবে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া, আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া, এই জায়গায় জিভটা ঠেকাও, ওই জায়গায়। এটা করতে 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 এটা ঠিক হয়ে যায়। আমরা তো মানুষ তো না, আমাদের যদি ক্রমাগত কেউ ভুল ধরে, আমাদের সেটা কিছুটা হলে ইগোতে লাগবে, আমরা চেষ্টাই করবো সেটা কারেকশন করতে। হেবি মজা লাগছে যে এই জিনিসটা এরকম ভাবে, মানে খুব ভালো লাগলো যে এত সুন্দর ভাবে আপনি বোঝাচ্ছেন যে এরকম এরকম ভাবে বলতে হয়। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ধরুন আমার গলাটা ভারী, তো ঠিক আছে, তো এই ভারী গলা করার জন্য, বা ধরুন কেউ চাইছে যে আমি একটু না ভারী গলাতে রাখতে চাই, বা আমি একটু মাঝামাঝি একটু পিচটা ভালো থাকে তাদের জন্য রাখতে চাই, সেই জন্য কি করা যায়? আমাদের কিছু স্কেলিং এরও অভ্যাস আছে। যেমন আমি একটা প্যারাগ্রাফ, নমযন্ত্র 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 নমযন্ত্র, এই 4টে লাইন আমি প্রথমে স্কেল নর্মাল ভয়েসে বললাম, তারপরে আপে বললাম নমযন্ত্র 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 নমযন্ত্র, আবার লোতে বললাম নমযন্ত্র 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 নমযন্ত্র। মানে আমি যখন প্র্যাকটিস করব, প্রথমে নিজের নর্মাল ভয়েসে করব, তারপরে আপে করব, তারপর লোতে করব। যেমন আমরা সকালবেলা গান সাধার আগে স্যারে গামা পাধা নিসা করে নিই, ঠিক তেমনি আবৃত্তিটা শুরু করার আগেও আমরা স্কেলের অভ্যাসটা যদি রোজ করে নিই, প্রথমে নর্মালে বলছি, তারপরে হাই স্পিচে বলছি, সেম কথা, একটা গোটা প্যারাগ্রাফ পুরো নিজের স্কেলে বলছি, তারপরে হাই স্কেলে বলছি, তারপর লো স্কেলে বলছি। এইভাবে যদি 3টে ধাপে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা যখন তখন গলার উপর নিচ স্বাভাবিক কন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে। প্র্যাকটিসে কন্ট্রোল হবে, এমনি এমনি হবে না। এমনি এমনি তো কিছুই হয়ে যায়। যদি আমরা প্র্যাকটিস করি নিয়মিত, তাহলে আমরা ঠিক পারবো। সেটা অভিনয়ের ক্ষেত্রেও লাগে, কিন্তু আমি নিজে বেশ কিছুদিন গ্রুপ থিয়েটার করেছি, সেখানেও কিন্তু আমি দেখতাম আমি জ্ঞানেশ মুখার্জির কাছে করেছিলাম, জ্ঞানেশ বাবু আমাদের এরম ভাবেই শেখাতেন, কিন্তু তোমরা প্রথমে এই পুরো যে পার্টটা দিল, এটা পুরো নিজের ভয়েসে করো, পুরো হাই স্পিচে করো, পুরো লো স্পিচে করো। উনিও এইভাবে আমাদের ট্রেনিং দিতেন। সেটা যে শুধুমাত্র আবৃত্তির জন্য নয়, সেটা আমি তো বললাম তো বাচিক রিলেটেড যে কোনো কিছুতে লাগে, অভিনয় তো বেশি লাগে ভয়েস মডুলেশনটা। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে এক্ষুনি রিকোয়েস্ট রাখছি,
এমন একটা আবৃত্তি আমাদের দর্শকের জন্য আপনি রাখুন যেখানে হাই, লো, মিডিয়াম যেটা থাকতে পারে। হাই, লো, মিডিয়াম তিনটে মানে একটা স্পেস হুম মানে ছোট করে বলুন, 10 লাইনের একটা করুন, হুম যাতে আমরা জিনিসটা বুঝতে পারে লোকেরা যে কি বলতে চাইলেন আপনি। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমরা তো একটু দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দেশ, সমাজ, সমস্ত কিছুতেই আমাদের নানা রকম প্রতিবন্ধকতা আসছে জীবনে চলার পথে। তাই আমি রবীন্দ্রনাথের ভীষণ প্রাসঙ্গিক একটা কবিতা, প্রশ্ন, এই কবিতাটা বলছি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপটে রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণে বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফলে মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা, অমাবস্যারে কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনেরও তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? থ্যাংক ইউ, এবং সাধুবাদ জানাই আপনার এই প্রতিভাটাকে। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, যেটা হচ্ছে যে আমরাই মনে হয় শেষ প্রজন্ম যারা বাংলা মিডিয়ামে পড়ছে বা বাংলা এই বিষয়টাকে আমরা তো ভালোবাসি। অনেকটা তো তাই হতে আমি চলেছে। আমার ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াবো না, এবং না পড়ানোর ফলে আবৃত্তি তাদের কাছে থাকবে না, রাইমস থাকবে। তবে কি জানেন, ইংলিশ মিডিয়ামে পড়লেও বেশিরভাগ বাঙালি ঘরের ছেলেমেয়েরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাংলার নেয়। আমার কাছে প্রচুর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু আবৃত্তি শিখতে আসে। আমি ওই কথাটা বলি, ওই কথাটা বলছি না, আমি আমার জেনারেশনের কথা বলছি। আমার এখন আমি বিবাহিত লাইফ, যদি আমার 6 সন্তানও বা কেউ নেই, ভবিষ্যতে যদি আমার সন্তান হলো তাকে আমি বাংলা মিডিয়ামে দেব না, এটা বাস্তব। তাহলে কি দেখা যেতে পারে একটা সময় আবৃত্তিটা শেষ হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? এই কারণে যে তারা তো মানে পড়বে বাংলাটা, বাঙালি তো আফটার অল। যদি আমরা ধরে রাখতে পারি, আমার ভালোবাসাটা যদি আমি আমার ছেলের মধ্যে দিতে পারি, মেয়ের মধ্যে দিতে পারি, অবশ্যই। আর তাছাড়া যদি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকে, আমি নিজে দেখেছি আইসিএসসি বা সিবিএসসি তে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা কিন্তু খুব সোজা বা খুব মানে আতিপাতি নয়, যথেষ্ট তাতে পড়ানো হয়। সেখানেও তারা কবিতা পড়ছে, গদ্য পড়ছে, সবই পড়ছে, ফলে সাহিত্যটাও পাচ্ছে। ইভেন আমি আমার কলেজ লাইফে দেখেছি বাংলা মিডিয়াম থেকে যারা এসেছে তারা যেমন বাংলায় অনার্স নিয়েছে, তেমনি আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব ছিল যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পড়ে বাংলায় অনার্স নিয়েছে। সুতরাং বাংলা নষ্ট হয়ে যাবে এটা আমি মনে করি। আমি নষ্ট হওয়ার কথা বলি, মানে বাংলার প্রতি ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখুন, আমি রাখবো না, আমার ইচ্ছা নেই যে জিনিসটা যে আমি আমার ছেলেকে বাংলা মিডিয়ামে পড়াবো না। কারণ বাংলা মিডিয়ামে পড়লে কি হয়, যতই হোক না কেন বাংলা একটু জোর থাকে, কিন্তু আপনি হ্যাঁ নিশ্চয়ই সমস্ত সাবজেক্ট বাংলাতে পড়ছে, সবকিছু বাংলাতে জোর থাকে নিশ্চয়ই। কিন্তু ইংলিশ মিডিয়ামে কোনো সন্তানকে, আমি যদি কোনো ছেলে মেয়েকে যেমন দেখিয়েছি, তাদের কাছে অনেক কিছু অজানা বাংলার ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ তারা সব সাবজেক্ট বাংলা পড়ছে না, ফলে তারা একটা ল্যাঙ্গুয়েজই পড়ছে বাংলাতে, ফলে তারা হয়তো কম্পারেটিভলি দুর্বল। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমাদের তো মাদার টাং বাংলা, ফলে আমরা ঘুমে জাগরণে পটি করতে গিয়ে সব জায়গায় গিয়ে বাংলাতেই কথা বলি, ভাবিও বাংলাতে। ফলে বাঙালির ছেলে যদি বাড়িতে বাংলা কালচারটা থাকে, তাহলে আমার মনে হয় না মিডিয়াম দিয়ে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে।
হবে ছেলে মেয়েরা, বরং ইংলিশ মিডিয়ামে পড়া আমার মতে অনেক ভালো, কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আজকে সমাজের সাথে এগোতে গেলে চাকরি বাকরির জন্য এটা দরকার। কিন্তু আমার যেহেতু বাংলাটা আমার নারীর সাথে রক্তের সাথে মিশে আছে, এবং আমি যতই ইংরাজি লাভার হই না কেন, আমি এই বাবু খেতে আয়, বসে যা, কেন এরম করছিস, এই কথাগুলো বাংলাতেই তার সাথে বলবো। ফলে বাঙালির ছেলে না বা মেয়ে যেই হোক, সে যে মিডিয়ামেই পড়ুক, বাংলাটা সে তার ছোটবেলা থেকেই রক্তের থেকেই রপ্ত হয়ে যাবে আমার মনে হয়। আর কবিদের কথা যদি আমি জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি এখন প্রশ্ন কবিতাটা যেটা আমাদের সামনে পাঠ করলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং অনেকে আছেন এরকম যিনি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তারপর সুকান্ত ভট্টাচার্য রানার চলেছে তাই, মানে এটা অনেক বড়, এটা অনেকে আবৃত্তি করেছে, খুব সুন্দর। আমি একটা ইউটিউবে করেছিলাম, এটা চেষ্টা করেছিলাম। যাই হোক, তো এনাদের মধ্যে থেকে আপনার সব থেকে ভালো কাকে লাগে? মানে আজকালকার দিনে যারা আছেন তাদের কথাও আমি জিজ্ঞেস করছি, এবং পুরোনো দিনেও যারা আছে। সব সময়ের জন্য তো ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরকে, কারণ আমাদের সুখ দুঃখ হাসি কান্না এমন কোনো এক্সপ্রেশন আপনি পাবেন না, এমন কোনো ইমোশন পাবেন না যেটা রবীন্দ্রনাথের কবিতা বা গান দিয়ে ব্যক্ত করা যায় না। মানে অদ্ভুত লাগে, এক জন্মে একটা মানুষ রবীন্দ্রনাথ পড়ে শেষ করতে পারেন না, অথচ তিনি এক জন্মে কি করে এত কিছু করলেন, এত কিছু লিখে গেলেন। সেজন্য রবীন্দ্রনাথের সঙ্গে তো কারো কম্প্যারিজনই আসে না, এবং তার যে সমসাময়িক কবিরা সেটা মানে অকপটে সেটা স্বীকার করে নিয়েছেন। এবং তার মানে এই নয় যে এখনকার কিছুই ভালো নয়, এখনকারও বহু গুণী কবি আছেন, তাদের কবিতাও খুবই ভালো লাগে। আমার তো মল্লিকা সেনগুপ্ত মারা গেছেন প্রয়াত, ওনার কবিতা ভীষণ ভালো লাগতো। শ্রীজাত লেখেন, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কি যে অসাধারণ কবি, তার তো কোনো তুলনাহীন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেকের কবিতাই খুবই ভালো লাগে। আর আমাদের তখনও মানে আমাদের এই বাংলা আর ওই বাংলা, এখন যেটা বাংলাদেশ, তখন ভাগ হয়নি। তখন আবৃত্তি গান এটা মানুষের মুখে মুখে ছিল। আমার বাবার কাছেও এরকম অনেক বই কবিতার ছিল। কিন্তু বর্তমানে আমি আমার কথা বলছি, জানি না যারা দেখছে তারা একমত হবে কিনা, আমরা কবিতার বই টই কিনি না, পড়িও না, আর সেই ভালো লাগাটা নেই। এটার কারণটা কি? আচ্ছা, আমরা কি এখন অন্য বইও বেশি কিনি? এই যে আমার ছেলে আছে একটা, আমার ছেলে ক্লাস 12-এ পড়ে, ও যতটা না বই পড়ে তার চেয়ে ল্যাপটপে ও ওই বিভিন্ন ভিডিও দেখে দেখে পড়াটা শোনে বেশি। আমরা এখন অডিও ভিজুয়ালের যুগে চলে এসেছি। আমরা কি খুব বেশি মানে মানে কোনো কবিতা ছাড়া গল্প বা উপন্যাসও খুব একটা পড়ি? আজকালকার কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করো তুমি লাস্ট কোন গল্পটা পড়েছো, কোন উপন্যাসটা পড়েছো, সে বলতে পারে না। এই পড়া ব্যাপারটাই কিন্তু যুগের সাথে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেমন আজকাল গল্পগুলো কি হচ্ছে, অডিও স্টোরি হচ্ছে। আমরা ইউটিউব খুললেই প্রচুর অডিও স্টোরি শুনতে পাচ্ছি। অডিও স্টোরির তখন দরকার ছিল না, তখন সেটা মানুষ পড়তো, কিন্তু এখন পড়ছে না বলে গল্পটা শুনছে। সেই জন্য আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যুগের সাথে সবকিছু। কি ভালো একদিকে? ভালো খারাপ আমি ঠিক বলতে পারবো না। কোনো কিছু পরিবর্তন মানেই যে সেটা খারাপ তা কিন্তু নয়। এই যে আমরা শোনার হ্যাবিটটা করছি, এটাও একটা ভালো এফেক্ট আছে, ভালো জিনিস আছে, মাথায় বেশি থাকছে। আমরা তো আগেও গল্প শুনতাম, এখন আমরা ঠাকুমা দিদিমার সাথে থাকি না, খুব আলাদা আলাদা থাকি, তাদেরকে সরিয়ে দিয়েছি জীবন থেকে। সেই জন্য আমাদের অডিও স্টোরি শোনাতে হচ্ছে বাচ্চাদের। আগে আমাদের ঠাকুমা দিদিমারাই এসব গল্প বলতো, গান গাইতো নানা রকম, আমরা তো তখনও শুনতাম। সেই এখন আমরা অন্যভাবে শুনছি, কিন্তু আমরা যেটা করছি কোনোটাই কিন্তু নতুন নয়। আপনি দেখবেন আমাদের ফ্যাশন থেকে খাওয়া দাওয়া থেকে সবই ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল হচ্ছে, সবটাই নতুন করে পুরনো জিনিসকেই আমরা রিপ্রেজেন্ট করছি। এই শোনাটাও আমাদের এই নতুন ভাবে রিপ্রেজেন্ট করা ঠিকই, কিন্তু পুরনোই পদ্ধতি। খুব সুন্দর লাগলো আজকের পডকাস্ট, মানে যেটাই হচ্ছে, মানে যেটা আমরা করছি আবৃত্তির উপরে। আমি আবৃত্তির মানে এতটা ভাব বা এতটা যে কেন করা হয় এটা আমি জানতাম না, সত্যি কথা বলছি। আজকে আমি জানতে পারলাম যে এতটা কেন আদর দিয়ে জিনিসটা করা হয়, যাতে এই কণ্ঠের যে আপ ডাউন মডুলেশনটা থাকে, মডুলেশনটা থাকে। কথা বলার সাথে তো একটা বেসিক পার্থক্য থাকবে। আমি যখন কথা বলছি তো কথা বলছি, কথা বলারও একটা সৌন্দর্য,
কিছু লোকের কথা বলা ভালো লাগে, কিছু লোক নেতারকে আমি সহ্য করতে পারি না, কিন্তু বক্তৃতা দিলে আমি শুনি গালে হাত দিয়ে, কারণ তারা এত সুন্দরভাবে সুন্দর বলে। কথা বলে। পাবলিক স্পিকিং যেটা বলে আর কি, পাবলিক স্পিকিংও আজকাল ইনস্টিটিউট আছে, শেখানো হয়। সবকিছুই এক একটা আর্ট, সবটাই একটা শিল্প। সেই শিল্পের মাদার হলো আবৃত্তি, সেটাই হলো ব্যাপার। ম্যাম আমি শুনেছি মিউজিক থেরাপি একটা হয়, একটা আপনি যেটা করছেন স্পিচ থেরাপি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন? মিউজিকটা তো আমার সাবজেক্ট নয়, তবু যেটুকু আমি জানি, মিউজিক থেরাপিটা মেন্টাল ডিপ্রেশনটাকে কাটায়। আপনি ধরুন খুব মেন্টালি খুব মানে চাপে আছেন, খুব মানে আপনি ডিপ্রেশনে ভুগছেন বহুদিন ধরে, সেটা মিউজিক আপনাকে হেল্প করবে, মিউজিক থেরাপিটা। আর আবৃত্তিটা হলো স্পিচ থেরাপি। আমি স্পিচ থেরাপির কথায় আসছি। স্পিচ থেরাপিটা সম্পূর্ণ স্পিচের প্রবলেম সলভ করবে, আপনার কথা বলার সমস্যা, জড়তা, তোতলামি, নানা ধরনের যে স্পিচ ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো, সেগুলো স্পিচ থেরাপি দিয়ে হয়। এছাড়াও আমাদের কিছু মাসেলের ব্যায়াম হয় স্পিচ থেরাপির মাধ্যমে। যেমন ভালো করে আবৃত্তি করার সময় আমরা যখন মুখটা নাড়ি, যখন উচ্চ গ্রামে কথা বলি বা নিম্ন গ্রামে কথা বলি, আমাদের যে গালের বিভিন্ন পেশিগুলো আছে, পেশি সঞ্চালন একটা ব্যায়ামের মতো সেটা হয়। ম্যাম একটা আমি কয়েকজন আর্টিস্টদের নাম বলো, আর্টিস্ট তাদের না এরকম তোতলামি ছিল, স্টামারিং করতো। যেমনি ধরুন বিদেশে একটা আর্টিস্ট আছে, খুব অরিজিৎ সিং এর সাথে ছবি দেখতে পাবেন, ইট শেরেন বলে একজন বিদেশি একজন সিঙ্গার আছে, তিনি নাকি খুব স্ট্যামারিং করতো, এবং তিনি মিউজিক থেরাপি, উনি জানতেনও না ওটা মিউজিক থেরাপি কিনা, উনি গান গাওয়া শুরু করে এবং বর্তমানে তিনি বিশাল ফেমাস, মানে সারা বিশ্ব চেনে। আচ্ছা, গানটাও যদি আমি বলি, মানে গানটাও কিন্তু একটা বাচিক শিল্পেরই অঙ্গ। সুরে করছে কিন্তু কথা তো বলছে, লিরিক্স তো বলছে। যে কোনো লিরিক্সই স্পষ্টভাবে উচ্চারণ করতে গেলেই তো স্পিচ থেরাপি মধ্যে চলে আসে সেই জিনিসটা। তারপর ঋত্বিক রোশনের এরকম স্টামারিং প্রবলেম ছিল, অভিষেক বচ্চন কথা বলতে অসুবিধা হতো, তারা সবাই ওই অভিনয়টা করেছে, শিখেছে। তার অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন কোন ঘরানা থেকে ট্রেনিংটা নিয়েছে বলুন, তাদের পক্ষে ওই জন্য জিনিসটা ওভারকাম করতে সুবিধা হয়েছে। মানে আজকে যারা যারা এই পডকাস্টটা দেখছে, আমি এটা এই কথাটা জিজ্ঞেসও করবো, যেটা আমি বলতে চাইছি, যেটা মেডিকেলের মধ্যেও কি এটা কোনো হেল্প হয় কিনা। কারণ আজকে যারা পডকাস্টটা শুনবে না, তারা চেষ্টা করবে যে তারা নিজের বাচ্চা যারা 5-6 বছর যারা স্টামারিং করছে বা তোতলাচ্ছে বা আদৌ আদৌ কথা বলছে, এই ভাষাটাকে স্পষ্ট করার জন্য কি করতে হবে তারা জানছে। কিন্তু ম্যাম প্রথমে আপনি কি সাজেস্ট করেন, আগে ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো নাকি আপনার কাছে আবৃত্তি ডাইরেক্ট আসা ভালো? মানে এটা মেডিকেল যদি শুধু তোতলামি থাকে তাহলে মেডিকেল সাপোর্ট না নিলেও চলবে। এবার যদি তোতলামির সাথে, আমার অনেক বাচ্চা আছে, আচ্ছা বাচ্চারা কখন কথা বলা শেখে জানেন? শুনে শুনে তো শেখে। আমরা তো প্রথমে শুনি তারপর শিখি। আমার অনেক বাচ্চাকে যখন শেখাতে গিয়ে মনে হয়েছে তারা ভালো করে শুনতে পায় না, তখন আমি তাদের মা বাবাকে বলেছি যে আপনি ভালো করে একজন ডাক্তার দেখান, ইএনটি দেখান, মনে হচ্ছে ওর শোনারও কিছু প্রবলেম হচ্ছে। আমি যদি স্পষ্ট শুনি, আমি স্পষ্ট করে কথা বলতে পারবো। আমার যদি শোনার প্রবলেম থাকে, কথা বলবো। এমনও হয়েছে ওদের শেখাতে গিয়ে আজকাল আমি লিপ মানে করা, নিজে ট্রেনিং করে করে শিখেছি। মানে ওরা লিপ রিডিং করে অনেকে, মানে ভালো করে এত স্পষ্ট বুঝতে পারছে না কি বলছি, তখন ওরা আমার ঠোঁটটা দেখে 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 রিডিং করে। ওদেরকে সেটা শিখিয়েছি। আমি কিন্তু নিজে ট্রেন্ড নই এই বিষয়ে, কিন্তু আমি বিভিন্ন ভিডিও দেখে দেখে দেখছি ওদেরকে করাতে গেলে আমার করতে হবে। আর আমাদের যেহেতু একটু মফস্বল না, ফলে চিকিৎসার ব্যবস্থাটা আপনার কলকাতার মতো অতটা সুলভ নয়। ওদের ছুটে ছুটে হয়তো কলকাতায় আসতে হচ্ছে, বারবার ভেলোরে যেতে হচ্ছে এখানে, ফলে ওদের পক্ষে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। ফলে ওরা বলছে ম্যাডাম কন্টিনিউটি করতে পারছি না ডাক্তারের কাছে সবসময় গিয়ে। তখন আমি আস্তে আস্তে নিজে বিভিন্ন সিট বা মানে ইউটিউব সার্চ করে কিভাবে লিপ রিডিং করাতে হয় ওগুলো দেখলাম, দেখে দেখে ওদেরকে চেষ্টা করছি। অনেক বাচ্চা আছে ভালো করে কথা শুনতে পাচ্ছে না, কিন্তু ওরা না আপনার দিকে তাকিয়ে 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 ঠিকঠাক উত্তর দিয়ে যাচ্ছে, ঠিকঠাক বলে, মানে ওরা লিপ রিডিং করে করে বলে যাচ্ছে। এই জিনিসটা আমি দেখেছি, যারা কানে শুনতে পান না এবং যারা বলতে পারে না, তারা লিপ রিডিং করে সাইন ল্যাঙ্গুয়েজেও কথা বলে। সাইন ল্যাঙ্গুয়েজে আমার যারা কথা বলে, আমি জাস্ট বলছি এটা, যারা তাদেরকে সুস্থ করার ক্ষমতা আমার নেই, কিন্তু যারা মোটামুটি বলতে পারে কিন্তু কানে কিছুটা তারা লিপ রিডিং করে। এবং তাদেরকে আমি অবশ্যই সাজেশন দেবো। আমি তো ডাক্তার নই যে কানের ট্রিটমেন্ট তাদের করাতেই হবে, হিয়ারিং এইডস নেওয়া করা এগুলো তাদের করাতেই হবে, সেগুলো আমি অবশ্যই বলবো। কিন্তু জিভে জড়তা বা উচ্চারণের সমস্যা মেডিকেল সাপোর্ট ছাড়াই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সময় লাগবে, সময় 4-5 বছরের বেশি, একটু একটু ধৈর্য ধরে শিখতে হবে।
অভ্যাস করতে হবে। মাদেরকেও আমি কখনোই যাদের শেখাই, মানে মা বাবা, অনেকে আছে না মা বাবাকে সরিয়ে দিয়ে একা ঘরে শিখে যাচ্ছে, আমি সেটা না, আমি মা অথবা বাবাকে বসিয়ে রাখি, কারণ তারা বাড়িতে গিয়ে সেটা প্র্যাকটিস করাতে পারবে। ম্যাম, একটা এক্ষুনি মনে পড়লো, আপনি কি এটাও কি কোনোভাবে কোনো টিপস দিতে পারেন, যেটা হচ্ছে আমরা স্টেজে ওঠার সময় না বাড়িতে প্র্যাকটিস করছি আবৃত্তি খুব ভালো, স্টেজে উঠে যখন অত লোক দেখে ফেলি নিজের ভেতরে একটা মানে ভয় লাগছে যে আমি যদি 2টো লাইন মিস করে দিই, 3টে লাইন মিস করে দিই তাহলে কি হবে? এই জড়তাটাও কাটান আপনি নাকি এটা প্র্যাকটিসের উপর? মুখস্থ বিদ্যাটা তো ভালো থাকলে না আপনার কনফিডেন্সটা থাকবে। আপনি ভুলে যে কোনো নাটকও পাঠ ভুলে যাচ্ছি আমি, অভিনয়টা একটু গরমিল হয়ে যাবেই। এই জন্য মুখস্থ আবৃত্তিটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এটাই হেল্প করে যে আপনার স্মৃতিশক্তিটাকে বাড়ায়, ওই এক্সারসাইজটাকে করায়। লম্বা লম্বা কবিতা মুখস্থ করতে হয়। থ্যাংক ইউ ম্যাম, আর এতটা ভালো মানে তথ্য দেওয়ার জন্য। এবং আপনার যদি কিছু বলার থাকে বা কিছু বাকি থাকে বা আমার কোনো প্রশ্ন যদি না বলে থাকে আপনি বলতে পারেন, কোনো জিনিস যদি আপনার মনে হয় যে না এটা বললে ভালো হতে পারে। না, বলার কিছু নেই, তবে একটা জিনিস আমি বলছি, আমি ইদানিং লক্ষ্য করছি, আগে না আমি যখন প্রথম এই আবৃত্তি শেখানোর সঙ্গে সঙ্গে স্পিচ থেরাপি শুরু করেছিলাম, তখন কিন্তু আমি বাচ্চাদের মধ্যে এত সমস্যা দেখতাম না। রিসেন্টলি প্রচুর বাচ্চা একটা সমস্যায় ভুগছে, বহু দেরিতে কথা বলছে। প্রচুর বাবা মা বলছে আমার ছেলের 5 বছর হয়ে গেল, আমার ছেলের 6 বছর হয়ে গেল, এখনো ঠিকঠাক কথা বলে না। এইটা কিন্তু ঘরে ঘরে, আমার মনে হয় যারা দেখবে তারাও সম্মত হবে, ঘরে ঘরে এটা ভীষণ হচ্ছে। তার কারণ হলো মোবাইল আসক্তি। আমার মাও মোবাইল নিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ছে, বাবাও মোবাইল নিয়ে শুয়ে পড়ছে, ঠাকুমা দাদু গ্র্যান্ড প্যারেন্টস নেই তাদের, ফলে নিউক্লিয়ার ফ্যামিলিতে তাদের সঙ্গ দেওয়া, তাদের সাথে কথা বলার লোক নেই। এই কথা বলার অভাবে তাদের মধ্যে কথা বলা কমে যাচ্ছে। এবং আপনিও কথা এখন কম বলি, জানেন, লক্ষ্য করে দেখবেন, আপনি আপনার কলেজ লাইফে স্কুল লাইফে যত কথা বলতেন এখন কি বলবেন? বলেন অতটা বলেন না, যেহেতু আপনার কথা বলাটা কাজ, হয়তো কাজের জন্য বলছেন, কিন্তু পার্সোনাল লাইফে আমরা আমাদের স্বামীর সাথে বা আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনার খুব ক্লোজ বন্ধু বান্ধবের সঙ্গে আগে যতটা কথা বলতেন এখন কি ততটা বলছেন? বলি না। আমরা সবাই ভীষণ মানে ওই মোবাইল একটা লাইফে চলে যাচ্ছি, ফলে আমরা কথা বলি না, কথা বলতে বিরক্ত হই, মানে বেশি কথা বলা পছন্দ করি না। এটা একটা কিন্তু এই মানে পরের জেনারেশনকে একটা সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এই কথা না বলাটাও কিন্তু একটা মানে পরবর্তীকালে পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ হয়ে যায়, যেটা বলছেন ভয় করা। আমি যদি কম কথা বলি তার মানে কি আমি এক্সট্রোভার্ট হলাম না, আমি ভীষণ ইন্ট্রোভার্ট, আমি নিজেকে প্রকাশ করতে পারি না। আমি যখনই নিজেকে ঠিকমতো প্রকাশ করতে পারবো না তখন আমি পাবলিক প্লেসে ভয় পাবো। ঠিক, একদম। এটা সলিউশনটা কি আছে? এটা সলিউশন হলো একটু একসাথে মিলে থাকি, মানে যদি হই সুজন তেঁতুল পাতায় নজন বলে না, আমরা যদি একটু পুরোনো দিকে ফিরে যাই, একটু বাবা মার সাথে থাকি, একটু কাকা জ্যাঠা সবাই মিলে থাকি। যদিও আজকাল আমাদেরই ভাই বোন কম, আমরাই বেশিরভাগই এক ভাই এক বোন, কাকা জ্যাঠা আর পাবো কোথায়, কিন্তু অন্তত বাবা মাকে তো পাবো, যতদিন পাবো ততদিন যদি তাদের সাথে মিলেমিশে থাকি। কারণ আমার মনে হয় গ্র্যান্ড প্যারেন্টসটা না ভীষণ দরকার একটা ছোট বাচ্চার জন্য, কারণ তারাও তখন বাচ্চা হয়ে যায়, ফলে ওরা ওদের লেভেলটা গিয়ে মিশতে পারে, যেটা আমরা পারি না মা বাবা হয়ে। কিন্তু আজকালকার দিনে তো দেখা যায় যে মানে অনেক বাড়ি এখন বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। নিশ্চয়ই, কলকাতাটাই তো বলে আজকাল বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, নিউ টাউন সাইডে পুরোটাই বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। কিছু করানো নেই, আমাদের আর্থসামাজিক পরিস্থিতি, অনেক সময় আমরা বাবা মাকে ভালোবাসি কিন্তু আর্থিক কারণে তাদের ছেড়ে যাই, আমাদের রুজি রোজগারের জন্য আমরা ছেড়ে যাই, বাইরের স্টেটে চলে যাচ্ছি বা বিদেশে চলে যাচ্ছি, কিছু করার নেই। তবে প্রশ্ন করছি আপনার কাছে, আপনি তো একজন মা, আপনি একটা ছেলে সন্তানের মা, হ্যাঁ, আপনার কাছে আমি এটা আউট অফ দ্য সিলেবাসে একটা প্রশ্ন করছি, কারণ আপনি যেভাবে বলছিলেন, ধরুন আপনার ছেলে 50,000 টাকা রোজগার করে আপনার সাথে থাকে, তার পেছনে যখন একটা শূন্য বসে যাচ্ছে এবং তিনি আমেরিকায় আছে, সে ভালো আছে, কিন্তু আপনার কোনটা বেশি ভালো লাগছে? যে আমার তো আমার কাছে থাকলেই বেশি ভালো লাগবে। 50,000 আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। এটা আমার মানুষের মেন্টালিটির উপর। আমার মনে হয় যারা পাঠিয়ে দিয়েছে না আমেরিকাতে,
তারাও এখন ভাবছে আমার ছেলেটা যদি 50,000 টাকা রোজগার করে আমার কাছেই থাকতো ভালো। তখন পাঠিয়ে দিয়েছে, তখন তাদেরও বয়সটা একটু কম, ছেলেটা বাইরে যাচ্ছে, অনেক টাকা রোজগার, লোককে বলতে পারছে, স্ট্যাটাস সিম্বল। কিন্তু পরে যখন দেখছে যে বুকে ব্যথা নিয়ে আমি শুয়ে আছি উপুর হয়ে, অ্যাম্বুলেন্স ডাকার কেউ নেই, তখনও ভাবছে আমার ছেলেটা কেন 50,000 করলো না, আমার কাছেই থাকতো। আমার যদি সেই অপশন থাকে, আমার ছেলে যদি ওরকম একটা মোটামুটি চাকরি পায়, এখানে আমার পাশেই থাকতে পারে, আমি তো মানে ভীষণ খুশি হব। সন্তানকে ছেড়ে কোন মা থাকতে চায় বলুন? থ্যাংক ইউ। আর কিছু বলার নেই আপনাকে, আমি আর নতুন করে কিছু বলবো না। একটা প্রশ্ন করবো ছোট্ট করে, যে কিকে পডকাস্টে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আপনাদের এই সুন্দর সেটআপ, এত সুন্দর, আপনার প্রথমত আপনার এত সুন্দর সমস্ত খুঁজে খুঁজে বের করে নেওয়া, যেটা একটা খুব মানে বড় সঞ্চালকের একটা লক্ষণ, খুবই ভালো লাগলো। আর আমাদের তরফ থেকে এবং কেকে পডকাস্টের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট আপনাকে দেওয়া হচ্ছে। বাহ বাবা, খুব সুন্দর, যথার্থ গীতা, অনেক ধন্যবাদ। কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট তানিয়া ম্যাম, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। নমস্কার। নমস্কার।